একদিনের ব্যবধানে দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন আরও ৩৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫৮২ জনে। এছাড়া একই সময়ের মধ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৪৬২ জন। আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১,২২,৬৬০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,০০০-এর বেশি মানুষ। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তুলে ধরা হয় এসব তথ্য। এদিকে সারা দেশে করোনা উপসর্গ নিয়ে আরো ১৯ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৬ জন। নারায়ণগঞ্জে একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়মনসিংহের ভালুকায় বমি ও ডায়রিয়ায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক সালাউদ্দিন মারা গেছেন। বরিশালে ৩ জনের মৃত্যু সহ নতুন আক্রান্ত ১৩ জন। এছাড়া ঝালকাঠিতে ২, চট্টগ্রামে ২, রাজশাহীতে ২, দিনাজপুরে ১, ফরিদপুরে ১ জন করোনা সন্দেহে মারা গেছেন। করোনা ভাইরাসের বিস্তার রোধে রেড জোন হিসেবে চিহ্নিত রাজধানী মোহাম্মদপুর, ধানমন্ডি, মহাখালীতে জীবন চলছে স্বাভাবিকভাবে। মানুষ অকারণেই ঘর থেকে বের হয়ে ঘোরাঘুরি করছে। জনপ্রতিনিধিরা বলছেন তাদের সব প্রস্তুতি নেওয়া আছে, নির্দেশ পেলেই লকডাউন কার্যকর করা হবে। এদিকে রাজধানীর পূর্ব রাজাবাজারে আরো ৭ দিনের লকডাউন চলছে। নতুন করে সময় বাড়ানোকে অনেকে সাধুবাদ জানালেও কেউ কেউ আবার বাদ সাধছেন। সাকিবুর রহমানের রিপোর্ট। রেড জোন হিসেবে চিহ্নিত মোহাম্মদপুর, ধানমন্ডি, আজিমপুরের চিত্র ঢাকার ৮-১০টি এলাকার মতোই। প্রয়োজন ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন মানুষ, মুখে ন্যূনতম মাস্কও নেই। আমি জাস্ট যে জুসটা খাওয়ার জন্য মাস্কটা খুললাম, খুলে এখন পরে চলে যাবো। আমাই নেই, কি করবো, ঈদও মার্কেট করি নাই, বাইরই নাই, ডরে বাইরই না, বাজারও করতে অনেক ভয় করে। আমি তো খুলেছিলাম, আমি অবরোধ করছি, এই আপনার কথা লগে লগে আমি সেটিং লাগাই লইছি। যদিও জনপ্রতিনিধিরা বলছেন লকডাউন কার্যকরে তারা প্রস্তুত, এখন কেবল নির্দেশের অপেক্ষা। তবে এলাকা বড় হওয়ায় স্থানীয়দের মানাতে বেগ পেতে হবে। মানুষকে তো পিঠে ঘরে ঢুকানো এটা আমাদের দ্বারা সম্ভব না। আমরা তাদেরকে বুঝাচ্ছি, আসলে কতটা করতে পারবো এটা আমার মনে শঙ্কা আছে। আমার ওয়ার্ডে কোন বিল্ডিংটা, কোন গলিটা লকডাউন করব, কোনটা রেড জোন ঘোষণা করবে, আমাকে সম্পূর্ণভাবে চিহ্নিত করে দেওয়া হোক। এদিকে পরীক্ষামূলক ১৪ দিন লকডাউনের পর রাজধানীর পূর্ব রাজাবাজারে আরো ৭ দিনের লকডাউন চলছে। আগের মতোই স্থানীয়দের লকডাউন মানাতে কাজ করছেন স্বেচ্ছাসেবকরা। তবে এলাকাবাসীর অভিযোগ, নিত্যপণ্যের দাম বেশি রাখা হচ্ছে, যদিও দায়িত্বপ্রাপ্তরা বলছেন নির্ধারিত দামেই বিক্রি করা হচ্ছে। সবজি এবং অন্যান্য খাবারের ব্যবস্থা মোটামুটি আছে, তবে এক্ষেত্রে স্থানীয় দোকানদারদেরকে নিয়ন্ত্রণ করে ব্যবস্থা করলে বা সুবিধা দিলে বেশি সুবিধা হতো। আর দাম নিচ্ছে, এখন কি করা আছে, আমাদের বাধ্য হয়ে কিনতে হচ্ছে। আপনি যদি 10টা দোকান থাকেন আপনি যাচাই করতে পারবেন, কিন্তু যখন একটা দোকান থাকে তখন আপনার কাছে কিন্তু সবসময় মনে হবে যে এই দোকানদার আমাদের থেকে বেশি নিচ্ছে। এভাবে খন্ড খন্ড ভাবে লকডাউনে আসলে কতটা কাজ হবে তা নিয়ে সন্দিহান অনেকে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। অন্তঃসত্ত্বা, ক্যান্সার কিংবা এর চেয়েও কোনো জটিল রোগী হোক না কেন, কারো বেলাতেই ছাড় নেই। চিকিৎসা নিতে গেলে করোনা টেস্টের রিপোর্ট লাগবেই। তা না হলে চিকিৎসা তো দূরের কথা, বাড়তি কথা শোনারও সময় নেই। বৈশ্বিক ক্রান্তিকালে রাজধানীতে বেসরকারি হাসপাতালগুলোর আচরণ যে কতটা নির্মম তা ভুক্তভোগীরাই জানেন। এমন বাস্তবতায় করোনা হাসপাতালগুলোতে বাড়ছে সাধারণ মানুষের ভিড়, শিকার হচ্ছেন নানা প্রতিবন্ধকতা আর ভোগান্তির। বিস্তারিত আশিকুল আলমের রিপোর্টে। অন্তঃসত্ত্বা বোনকে নিয়ে 3টি হাসপাতাল ঘুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান রাজধানীর পুরান ঢাকার এই বাসিন্দা। করোনা রিপোর্ট না থাকায় অন্য হাসপাতালগুলোতে চিকিৎসা পাননি। একই ভোগান্তি ক্যান্সার আক্রান্ত 8 বছরের বালক রহিমের পরিবারেও। করোনা পরীক্ষা ছাড়া চিকিৎসা পাওয়া দুষ্কর, তাই ছেলেকে নিয়ে নমুনা পরীক্ষার জন্য ছুটে যান বঙ্গবন্ধু মেডিকেলে। কোনো এরিয়াতে তো কিটই পাচ্ছে না, ঢাকায় তাও একটু কিট পাচ্ছে, অন্যান্য জায়গায় যেমন খবরেই দেখাচ্ছে তো নোয়াখালীতে কিট নাই, কোথায় কোথায় কিট নাই। বাচ্চার ক্যান্সারের সমস্যা, তো ওনাকে ওই হাসপাতালে ভর্তি করার জন্য এবং কি ওই টেস্ট করানোর জন্য এটা করোনা পরীক্ষা করতে হবে, এজন্য আমরা আসছিলাম এখানে, করোনা টেস্ট দিয়ে গেলাম। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা টেস্ট করাতে আসা রোগীরা হাসপাতালের ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন। SMS ছাড়া কেউ ভিতরে যেতে পারে না, মানে ম্যানেজমেন্টের চমৎকার, এক কথায় অসাধারণ। মানে আমি আগে ভয়েছিলাম যে এখানে স্বাস্থ্যবিধি মেনে চলা হয় কিনা, এখন এসে দেখলাম যে চমৎকার, মোটামুটি ভালো। মানে দূরত্ব বজায় রেখে মনে করেন সিরিয়ালে দাঁড়াবে, আবার ডাক্তারের কাছেও মনে করেন যাওয়ার সময় সিরিয়াল বজায় রেখে মনে করেন ইয়ে করে।
দেশের ৬৫টি ল্যাবের মধ্যে ৩৫টি রাজধানীতে। তাই করোনা টেস্ট করাতে হাসপাতালগুলোতে বাড়ছে সাধারণ মানুষের ভিড়। এমন বাস্তবতায় করোনার নমুনা সংগ্রহ, সংরক্ষণ ও পরীক্ষা দ্রুত করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। আশিকুল আলম, RTV, ঢাকা। করোনা ভাইরাস থেকে সুরক্ষার নামে যত্রতত্র বিক্রি হচ্ছে মানহীন স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস ও পিপিই। নামে বেনামে এসব পণ্যের নেই কোনো অনুমোদন। আবার প্রচলিত ব্র্যান্ডের নকল করে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অনুমোদনহীন জীবাণুনাশক। এতে ভোক্তারা যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। মানহীন সুরক্ষা সামগ্রী নিয়ে জায়েদ রহমানের ধারাবাহিকের আজ প্রথম পর্ব ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। রাজধানীর মিটফোর্ড এলাকার চিত্র এটি। জমজমাট সুরক্ষা সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে RTVর ক্যামেরা দেখেই বিক্রেতারা একে একে সটকে পড়েন। আমার মাল না, আমি বেশি এইগুলি মাস্ক। আমি নামাইছি, আমার টেবিল থেকে সরাই দিচ্ছি আমি। লোকাচাপা দেখেই স্পষ্ট বিক্রি হচ্ছে অনুমোদনহীন পণ্য। তার প্রমাণও মিলল হাতে নাতে। হ্যান্ড স্যানিটাইজারের বোতল, পানি আর রং মিশিয়ে বিক্রি করছেন এই বিক্রেতা। এই দোকানে কিনা বানাই বেশি, এই যে নীল দিয়া এই দেয়, দিয়ে দেয়, ওরা দিয়েই দেয়। পানি মনে ওরা সব দিয়েই দেয়, এই দোকানদাররা। বসে সবকিছুতে আমরা বসে তা নিয়ে আমরা দিকে না বেশি। এই 60 টাকা করে 70 টাকা করে এরকম করে দিয়ে যায় আমরা। আমি তো বানাই নি স্যার, আমি ওই জায়গা থেকে কিনে নিয়েছি, ওই জায়গাতে স্যার। 580 টাকা শ, 600 টাকা বেচতেছি। হ্যাঁ, মালটা কিন্তু ভালো, এটার জন্য। ফুটপাতে পানিও মিক্স করে, কালারও মিক্স করে। এসব ভেজাল পণ্যের উৎস খুঁজতে গেলে মালামাল ফেলে পালিয়ে যান অনেকে। আবার প্রতিষ্ঠান বন্ধ করে সটকে পড়েন কেউ কেউ। এটা হলো যে আমি তো দোকানদার না, আমি তো দোকানে বইছি, বুঝছেন? ওই যে দোকানদারের লোক বাইরে গেছে, কোনো কাজ থাকলে বন্ধ করে। এখন কেন বন্ধ করতেছে তুমি জানো? হুবহু একই রকম দেখতে এসব পণ্য শুধু মিটফোর্ডে নয়, বিক্রি হচ্ছে শহর জুড়ে। জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে সার্জিক্যাল মার্কেটের ফুটপাতে দৃশ্য এটি। প্রকাশ্যে বিক্রি হওয়া ভেজাল পণ্যের দামও লাগামহীন। করোনার এই দুর্যোগে অসাধু ব্যবসায়ীরা সাধারণ মানুষকে বিপদে ফেলে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। দাম বিভিন্ন দামই হয়, এটা মোটামুটি, এটা যেহেতু কোনো গায়ে রেট নাই, ফিক্সড প্রাইস নেই, বলে দেয় এটা ওরকম কাজ করে না, হয়তো বা একটু কাজ করে। ক্রেতারা বলছেন ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে বিকল্প না থাকা এসব পণ্য কিনতে বাধ্য হচ্ছেন তারা। অরিজিনালটা পাওয়া যায় না, বাজারে বিভিন্ন ধরনের স্যাভলনের মতোই করে বানাইছে, বাট বোঝা একটু কঠিন হয়ে পড়ে। ভালো মনে করে নিয়ে যাচ্ছি, এখন এটা তো যেহেতু ভালো না, এটা তো ভিতরের বিষয়, এটা তো আমরা জানি না। অরিজিনাল ডুপ্লিকেট আমরা জানি না, আমরা যেটা পাইতেছি ওটা কিনতে আসছি। এটা তো দেখা হলো স্বাস্থ্য মন্ত্রণালয় নিচ্ছি আমরা প্রোটেক্ট হওয়ার জন্য, ভালো থাকার জন্য। এখন কোনটায় ভেজাল, কোনটা ভালো, আই ডোন্ট। রাজধানীর মতো বড় শহরে প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন কিভাবে এসব অনুমোদনহীন নকল পণ্য বিক্রি হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্যবিদরা। জাহিদ রহমান, RTV, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। 12 জুলাই থেকে হজযাত্রীরা হজের টাকা ফেরত নিতে পারবেন। তবে টাকা ফেরত নিলে নিবন্ধন ও প্রাক নিবন্ধন বাতিল হবে। আর টাকা না তুললে চলতি বছরের প্রাক নিবন্ধন ও নিবন্ধন 2021 সালের জন্য কার্যকর থাকবে। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশনস সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আরো জানাচ্ছেন নাজিফ ফরাইজি। কোভিড-19 মহামারীর কারণে এবার সীমিত পরিসরে হজ পালনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদি নাগরিক ও দেশটিতে থাকা প্রবাসী নাগরিক সব মিলিয়ে 1000 মানুষকে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সময়েই হজ হবে। সৌদি সরকারের এমন ঘোষণায় আশাহত নিবন্ধন করা দেশের প্রায় 66,000 হজ প্রত্যাশী। পরিবর্তিত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন হাব সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসে ধর্ম মন্ত্রণালয়ে। যেসব প্রাক নিবন্ধিত ব্যক্তি 2020 সালের হজের জন্য নিবন্ধিত করেছিলেন, তাদের নিবন্ধন 2021 সালের জন্য বৈধ থাকবে। যে কেউ প্রাক নিবন্ধন ও নিবন্ধন বাতিল করে টাকা ফেরত নিতে পারবেন বলে সভায় সিদ্ধান্ত হয়। এজন্য নিবন্ধন বাতিলের আবেদন করতে হবে। টাকা ফেরত চাইলে তা অনলাইনে অথবা হজযাত্রীর ইচ্ছা অনুযায়ী ফেরত প্রদান করার জন্য আগামী 12/7/2020 এর মধ্যে নিবন্ধন প্রক্রিয়ার অনুরূপ একটি নিবন্ধন বাতিল প্রক্রিয়া সফটওয়্যার
প্রস্তুত করে ই-হজ সিস্টেমে সংযুক্ত করা হবে। তবে এক্ষেত্রে যেন কোনো হয়রানি বা জটিলতা না হয় বিষয়টি মন্ত্রণালয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। হজ যাত্রীদের টাকা ফেরত নিতে যাতে কোনো রকমের হ্যাসেল না হয়, যাতে খুব সহজে টাকা ফেরত দেওয়া যায়, এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নাজিব ফরায়েজি, RTV, ঢাকা। এদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত সৌদি আরবে ফিরতে পারবেন না প্রবাসীরা। এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে সৌদি পাসপোর্ট বিভাগ। তারা জানায় ছুটি নিয়ে নিজ দেশে ফেরত যাওয়া প্রবাসী ও বিদেশিরা আপাতত সৌদি ফিরতে পারবেন না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা আসতে পারবেন। বিবৃতিতে বলা হয়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই যদি কারো ছুটির মেয়াদ শেষ হয় তবে কর্মক্ষেত্রে অথবা স্পন্সরের সাথে যোগাযোগ করলে ছুটির মেয়াদ বাড়ানো হবে। এছাড়া বিদেশি কর্মীদের আকামার মেয়াদ শেষ হলে কোনো জরিমানা করা হবে না। পত্রিকা ও টেলিভিশনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বা বিএবির বিজ্ঞাপন বন্ধের প্রস্তাবকে নাকচ করেছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। তারা বলছেন, প্রস্তাবটি বাস্তবায়ন করা হলে দুটি খাতের মধ্যে সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে, যা কারো জন্যই ভালো হবে না। এতে দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। নাজিব ফরায়েজির আরেকটি রিপোর্ট। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক আগামী ১.৫ বছর নিজেদের কর্মীদের বেতন ১৫% কমাতে বেসরকারি ব্যাংকগুলোকে প্রস্তাব দেয়। ব্যাংকের খরচ কমিয়ে আনতে দেয়া চিঠিতে আরও ১২টি প্রস্তাব দেয়া হয়। এরই একটিতে বলা হয়, এখন থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত প্রিন্ট ও অনলাইন পত্রিকা এবং টেলিভিশনে সব ধরনের বিজ্ঞাপন বন্ধ রাখতে হবে। এই প্রস্তাবে ক্ষুব্ধ গণমাধ্যম সংশ্লিষ্টরা। এটা অ্যাসোসিয়েশনের নীতিমালার টোটালি পরিপন্থী। আর এতে করে আমি মনে করি ব্যাংকার অ্যাসোসিয়েশনের সাথে এবং মিডিয়া একটা দূরত্ব তৈরি হবে। আমি মনে করি ব্যাংকার অ্যাসোসিয়েশনের যে বক্তব্য তারা দিয়েছে এটা সংশোধন করা উচিত। সবকিছুকে ওভারকাম করে গণমাধ্যম এগিয়ে যাবে। তবে আমি মনে করি না ব্যাংকার অ্যাসোসিয়েশনের বিবৃতিতে অন্যান্য ব্যাংক তারা অ্যাডভার্টাইজ দেবে না, এটা আমি মনে করি না। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সুশাসনে গণমাধ্যম ও ব্যাংক খাত পরিপূরক ভূমিকা পালন করছে, তাই খাত দুটির মধ্যে সুসম্পর্ক জরুরি। টেলিভিশন ও সংবাদপত্রে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার যে প্রস্তাবটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস দিয়েছে সেটি গ্রহণযোগ্য নয়। আর্থিক খাতের সুশাসন, তার বিকাশ, তার সমৃদ্ধি সব সময় এগুলোতে পাশে থেকেছে, উদ্যোক্তাদের পাশে থেকেছে, ব্যাংকারদের পাশে থেকেছে গণমাধ্যম। এবং আমরা মনে করি এই দুটি খাত খুবই গুরুত্বপূর্ণ এবং দুটি খাতের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কারণে আজকে একটা সুস্থ অবস্থা বিরাজ করছে। পত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন বন্ধের প্রস্তাব থেকে ব্যাংকস অ্যাসোসিয়েশনকে সরে আসার আহ্বান জানান তারা। নাজিব ফরায়েজি, RTV, ঢাকা। চলমান করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়াল মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের 21তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় 2019 সালের ব্যালেন্স শিট ও লাভ ক্ষতির হিসাব প্রকাশ করা হয়। এ সময় ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য 11% নগদ ও 5 ভাগ স্টক লভ্যাংশ প্রদানের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। এছাড়াও ভার্চুয়াল সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক, অডিট কমিটির চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ রহমতুল্লাহ, ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান AKM সাহিদ রেজা, পরিচালক ASM ফিরোজ আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বায়েজিদ আরফিন নগর, ছালিমপুর ও উত্তর কাটরুলির বিভিন্ন পাহাড়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকালে বায়েজিদ এলাকা থেকে অভিযান শুরু হয়। প্রথম দিনে দুর্গম পাহাড়ের ঢালে গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলে 2 জনকে আটক করে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, করোনা দুর্যোগের সুযোগে বিভিন্ন পাহাড়ে এসব স্থাপনা গড়ে তুলেছে ভূমিদস্যুরা। অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। করোনা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি পাহাড় ধসে প্রাণহানি রোধে এবার আগাম প্রস্তুতি নিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। গেল কয়েক বছরে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এবার করোনা প্রতিরোধের পাশাপাশি বর্ষা মৌসুমকে সামনে রেখে সবাইকে সচেতন করছে জেলা প্রশাসন। তারপরও
পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী অনেকে তা মানছেন না। পাহাড় ধসের শঙ্কা ও পূর্ব প্রস্তুতি নিয়ে রাঙামাটি প্রতিনিধি ইয়াসিন রানা সোহেলের তথ্য ছবিতে জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। প্রতি বছর বর্ষা মৌসুমে প্রশাসনের পক্ষ থেকে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকা শহরের রূপনগর, শিমুলতলী, নতুনপাড়া, মনতলা, যুব উন্নয়ন এলাকার মানুষদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হলেও কেউই তা মানেন না। থাকাটা যদিও ঝুঁকি, তারপরে থাকতেছে এই কারণে যে আমাদের তো কোনো বাসস্থানের জায়গা নাই। আমরা এখন অল্প আয়ের মানুষ, আমরা এখানে ছাড়া আমরা থাকবো কোথায়? ঢালু ছাড়া তো আমরা উপরে থাকতে পারবো না। ভয় লাগলে তো থাকতে হবে, জামুকে ছাড়া জায়গা আমাকে তার থাকার মতো বাড়িঘর নাই। পাহাড় ধসে অতীতে যে ক্ষতি হয়েছিল তা থেকে শিক্ষা না হলে আবারও বিপর্যয়ের শঙ্কা করছেন অনেকে। সঠিক সময় যদি অস্ত্রকেন্দ্র নেওয়া না হয় তাহলে ওই পূর্বের মতো আবার ব্যাপক হারে পাহাড় ধস হলে পাহাড়ের পাদদেশে যাতে ঘর না বাঁধে একটা নিরাপদ স্থানে থাকার জন্য মানুষকে আমরা উদ্যত করতেছি। তবে এবার রাঙ্গামাটি সহ 10টি উপজেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক। গত 1 মাস যাবত থেকেই বর্ষাকে কেন্দ্র করে পাহাড় ধস বিষয়ে জনগণকে সচেতন করার জন্য আমরা সকল কার্যক্রম গ্রহণ করে আসছি। শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি সকল প্রতিষ্ঠানকে আমরা অনুরোধ করেছি, যখনই বৃষ্টি হবে, যখনই ভারী বর্ষণ হবে, আমরা যাতে সেই সমস্ত প্রতিষ্ঠানসমূহ অস্থায়ী আশ্রয়কেন্দ্রের জন্য ব্যবহার করতে পারি সেগুলো প্রস্তুত রাখার জন্য আমরা সংশ্লিষ্ট স্কুল ম্যানেজিং কমিটিকে আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি। বর্ষা মৌসুমে পাহাড়ের পাদদেশে যেসব স্থান নিরাপদ নয় সে এলাকার মানুষরা যদি ভারী বৃষ্টিপাতের সময় অস্থায়ী আশ্রয় কেন্দ্রে চলে আসেন তাহলে পাহাড় ধসের প্রাণহানি রোধ করা সম্ভব বলে মনে করছেন অভিজ্ঞ মহল। মাসুদ মুস্তাহিদ, RTV। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে আপনাদের পাশে আছে RTV। দর্শক, RTV করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন RTV ফেসবুক পেজে। রাতের সংবাদ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/RTV Digitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।